ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। শিক্ষা সংস্থান একটা পরিবার। সেই পরিবারে ছাত্রছাত্রীদের নিয়েই আমাদের পরিবার। ছাত্রছাত্রীদের সাফল্য আমাদের আনন্দের, আমাদের গর্বের। অনেকের কোয়ারি ছিল বা জিজ্ঞাসা ছিল যে এসএলএসটি নতুন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে। আমরা সেই জিজ্ঞাসা বা কোয়ারি নিয়ে আমরা নতুন করে আগামী 29শে জুন থেকে আবার নতুন ব্যাচ শুরু করতে চলেছি। আমাদের অনেক জিজ্ঞাসা আছে আপনাদের, এবং সেই জিজ্ঞাসার অনেক উত্তর আমাদের শিক্ষা সংস্থানের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তারপরেও আজ আমরা একটা ডেমো এবং স্ট্র্যাটেজি ক্লাস শুরু করেছি। এই স্ট্র্যাটেজি ক্লাস বা ডেমো ক্লাসের উদ্দেশ্য হলো যে কিভাবে আমরা পড়ব, এসএসসির জন্য কিভাবে আমরা পড়ব এবং কিভাবে আমাদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে পারি, তার একটা রূপরেখা নির্মাণ করব। আমরা সকলেই এখানে জয়েন করেছি। যারা জয়েন করেছি তারা প্রত্যেকেই বাংলা বিষয়ে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করা, অর্থাৎ এমএ এবং স্নাতকোত্তর পড়া। ফলে বাংলা বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব ধারণা আছে। সেই ধারণা সত্ত্বেও আমরা এইটুকু বলতে পারি যে আমরা এতদিন পর্যন্ত যে বিষয়টা পড়ে এসেছি বা যে বিষয়টা পড়েছি তার একটা নির্দিষ্ট রূপরেখা এবং নির্দিষ্ট একটা ছক ছিল। কিন্তু চাকরির পরীক্ষাতে কোনো নির্দিষ্ট ছক বা রূপরেখা থাকে না। এই রূপরেখা বা ছক একেবারে নিজের মতো করে তৈরি করে নিতে হয়। এখানে কোনো নির্দিষ্ট নম্বরে যেখানে আপনি পাস করবেন এর কোনো রূপরেখা নেই। এখানে যতটা নম্বর আপনি গেদার করতে পারবেন বা যতটা নম্বর আপনি তুলতে পারবেন সেটা হবে আপনার প্রাপ্ত নম্বর। এই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আপনারা আপনাদের যে প্যানেল লিস্ট সেটা তৈরি হবে। কিভাবে এই নম্বরটা আপনারা বাড়াবেন? অনেকেই আছেন বা অনেকেই জানেন যে এসএলএসটি পরীক্ষাতে বা এসএসসি পরীক্ষাতে যে প্রশ্ন আসে সেই প্রশ্নের 1% আসে যেটা সবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো তাদের প্রত্যেকেরই যোগ্যতা আছে। কিন্তু এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো উত্তর এক্সেপশনাল প্রশ্ন, যেটাকে আমরা বলি বোধমূলক, জ্ঞানমূলক প্রশ্ন। তো সেই প্রশ্নগুলোকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই প্রশ্নগুলোই আমাদের পড়ে আসলে তবে আমরা কাট অফ মার্কসের মধ্যে আসতে পারবো। এবং শিক্ষা সংস্থান দেখিয়ে দেয় যে এই প্রশ্নগুলো কিভাবে আমাদেরকে তৈরি করতে হবে বা কিভাবে আমরা এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে তৈরি হব। যাই হোক, আমরা সকলে এখানে সম্মিলিত হয়েছি যেটা একটা ডেমো ক্লাস বা একটা স্ট্র্যাটেজি ক্লাসের মধ্য দিয়ে। এখনো পর্যন্ত যে সিলেবাসটা আছে এসএসসির, সেই সিলেবাসটাই আমাদের পাঠ্য। সেখানে মধ্যশিক্ষা পর্ষদের নবম এবং দশম শ্রেণী এবং ইংরেজি মিডিয়ামের নবম এবং দশম শ্রেণী, যেটা বলা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার, এছাড়া প্রফেসর শঙ্কু ফণী, এই বইগুলো আছে। তার সঙ্গে আছে একটা বিস্তৃত সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ, এবং তারপরে আছে ইংরেজি থেকে বাংলা এবং ইংরাজি সাহিত্যের ইতিহাস, সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই বিষয়গুলো আমাদের পাঠ্য। এই বিষয়গুলোর মধ্য থেকে আমরা আমাদের যে কিভাবে পড়ব সেই নিয়ে আমাদের একটা মানে রূপরেখা তৈরি করা হয়েছে। সমগ্র সিলেবাসটা এই মুহূর্তে পাঠ দেওয়া সম্ভব নয়। সে কারণেই আমরা আজকে একটা ছোট্ট বিষয়, সাহিত্যের ইতিহাসের একটা ছোট্ট বিষয়
নিয়ে আলোচনা করতে শুরু করেছি, চর্যাপদ, যেখান থেকে সব সময় প্রশ্ন আসে। এবং এই চর্যাপদ নিয়েও আপনাদের কাছে খুব স্পষ্ট ধারণা আছে প্রত্যেকেরই, কারণ চর্যাপদ আপনারা ক্লাস 11-12 পড়েছেন, ক্লাস গ্র্যাজুয়েশনে অর্থাৎ স্নাতক স্তরে পড়েছেন, স্নাতকোত্তর স্তরে পড়েছেন। সুতরাং এই চর্যাপদ নিয়ে আপনাদের মধ্যে খুব স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা আছে। তারপরেও কেন আমি চর্যাপদ নিয়ে শুরু করলাম সেটা আমরা ক্রমশ দেখতে পাবো, যে চর্যাপদ নিয়ে কেন শুরু করেছি আর আমাদের ধারণাটা কতটা স্পষ্ট এবং কতটা স্বচ্ছ। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, শুধুমাত্র শিক্ষা সংস্থান পরিবার বা বেলগড়িয়া শিক্ষা সংস্থান আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নয়, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউর প্রস্তুতিও কিন্তু নেবে, এবং সেই আপনাদেরকে তৈরি করার দায়িত্ব শিক্ষা সংস্থান নিতে চলেছে বা তারা নিচ্ছে দীর্ঘদিন ধরে বা দীর্ঘ যাবৎ কাল ধরে। সেই কারণেই আমরা এই চর্যাপদ বিষয়টি পড়ার সময় শুধুমাত্র চর্যাপদ তার আঙ্গিকগত দিক, তার বিষয়গত দিক না, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউতে আমরা যদি প্রশ্ন আসে আমাদের চর্যাপদ সম্পর্কিত, তাহলে আপনাদের সেখানে কি রকম ভাবে উত্তর দেবেন তারও একটা কিন্তু প্রস্তুতি আমরা এই ক্লাসের মধ্য দিয়ে আমরা রেখেছি। যাই হোক, আমরা আজকে ক্লাসটা শুরু করছি চর্যাপদ নিয়ে, একটা ডেমো ক্লাস। এই ডেমো ক্লাসটা এমন নয় যে এখানে আপনি সমস্তটাই শিখে যাবেন বা সমস্তটা বুঝতে পারবেন, এমন নয়, কিন্তু এইটুকু বলতে পারি যে একটা পজিটিভ একটা ফিডব্যাক বা পজিটিভ একটা চিন্তা নিয়ে আপনারা এগোতে পারবেন বা কিভাবে পড়বেন সেটা আপনারা স্থির করতে পারবেন। প্রথমত কথা, চর্যাপদ নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে, একটা দেশের ভূখণ্ড বা একটা দেশের মানচিত্রে যখন একটা ছোট্ট অংশ নতুন করে যুক্ত হয়, তখন দেশের মানচিত্র যেমন ভাবে বদলে যায়, তেমনি ভাবে বাংলা ভাষা, বাংলা সাহিত্যের ইতিহাসে বা মানচিত্রে 19 শতকের শেষ এবং 20 শতকের প্রথমার্ধে একটি বিষয় যুক্ত হয়েছিল। সেই বিষয়টির নাম হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ যিনি আবিষ্কার করেছিলেন, তিনি আসলে সেই ভারতবর্ষ আবিষ্কারের মতোই তিনি কলম্বাসের মতো একজন ব্যক্তি। তিনি হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ ইতিহাসের চর্যাপদ আবিষ্কারের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা অনেক বিস্তৃত, কিন্তু সেই বিস্তৃত কথা না বলে আমি ছোট্ট করে দুটো কথা বলবো। যে চর্যাপদ আবিষ্কার যখন হয়েছিল বা যখন চর্যাপদ আবিষ্কারের একটা প্রেক্ষাপটের কথা বলতে গিয়ে আমরা আরেকজন ব্যক্তির কথা বলবো, তিনি হলেন রাজেন্দ্রলাল মিত্র। রাজেন্দ্রলাল মিত্র তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির একজন লাইব্রেরিয়ান, এবং তিনি মূলত এশিয়াটিক সোসাইটির থেকে সংগৃহীত যে সংস্কৃত পুঁথি তার একটি তালিকা নির্ণয় করতেন। কিন্তু তার মৃত্যুর পরে কিছুদিন পরে দেখা গেল যে আরো একজন ব্যক্তির প্রয়োজন পড়ল। সেই ব্যক্তির নাম হলেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনি কোয়েম্বুটোলার সরস্বতী লাইব্রেরিতে তিনি তখন লাইব্রেরিয়ান হিসেবে নিযুক্ত ছিলেন, এবং সেই সময় তার আগ্রহের বিষয় ছিল যে ধর্মমঙ্গল কাব্য নিয়ে। এই ধর্মমঙ্গল কাব্যের চর্চার বশবর্তী হয়ে তিনি বেশ কিছু পুঁথি সংগ্রহ করতে শুরু করেন, এবং সেই পুঁথি সংগ্রহ করার উদ্দেশ্যে তিনি কয়েকবার নেপালে গিয়েছিলেন। নেপালে গিয়ে তিনি সেখান থেকে বেশ কিছু পুঁথি সংগ্রহ করে এনেছিলেন। সেই পুঁথিটির মধ্যে একটি ছিল চর্যাপদ, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। এই চর্যাপদ তিনি আবিষ্কার করেছিলেন 1907 সালে, তৃতীয়বার নেপালে গিয়ে
তিনি এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন নেপালের রাজদরবারের অভিলেখাগার থেকে। নেপালের রাজদরবারের অভিলেখাগার থেকে। এবং এই পুঁথিটি 10 বছর পরে, আবিষ্কারের ঠিক 10 বছর পরে 1916 সালে, অর্থাৎ যাকে বলা হচ্ছে বাংলায় 1323 বঙ্গাব্দে, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এই বানানটা খুব ভালো করে লক্ষ্য করবেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ খণ্ডেয়ত্ব, অনেকে কিন্তু দন্তের মানে দ লিখে থাকে, এই দ নয়, কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে একটি প্রতিষ্ঠান থেকে এই পুঁথিটি প্রকাশিত হয়। এবং এই পুঁথিটি যখন প্রকাশিত হয় তখন এই পুঁথিটির নাম ছিল 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। এবং এই পুঁথিটি ছাড়াও তিনি আর যে পুঁথি আবিষ্কার করেছিলেন তার মধ্যে আছে সরহপাদের দোহা, অদ্বয় বজ্রের সংস্কৃত রচিত সহজাম্যয় পঞ্জিকা, কৃষ্ণাচার্যের দোহা এবং আচার্যপাদের সংস্কৃতে রচিত মেঘলা নামক একটি টিকার পুঁথি তিনি সংগ্রহ করে এনেছিলেন। এই 4টে পুঁথি চর্যাচর্য বিনিশ্চয় ছাড়াও, অর্থাৎ চর্যাপদের পুঁথি ছাড়াও আরো এই 4টি পুঁথি তিনি সংগ্রহ করে এনেছিলেন। এবং এই পুঁথিগুলি কিন্তু তিনি একত্রে রচনা করেছিলেন 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। যাই হোক, এই হলো সংগ্রহ এবং সংগ্রহের পরে তার প্রকাশ, এই যে 1916 সালে বাংলা ভাষায় লেখা। এবং এই চর্যাপদ প্রকাশের সময় চর্যাপদের কিন্তু প্রকৃত নাম ছিল চর্যা গীতি কোষ। হরপ্রসাদ শাস্ত্রী একে চর্যাচর্য বিনিশ্চয় নামে একে অভিহিত করেছিলেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যে এমন একটি সাহিত্যের নাম বলুন যেটি ভুল নামে প্রকাশিত হয়েছিল। উত্তর কিন্তু হবে চর্যাপদ, যেটা হচ্ছে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়েছিল, যার প্রকৃত নাম হচ্ছে চর্যাগীতি কোষ বা চর্যাগীতি। এরপরে আমরা চর্যাপদ সম্পর্কে বা চর্যাপদ সম্পর্কিত অন্যান্য যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এই উপস্থাপনার মধ্যে আমরা দেখব যে চর্যাপদের টিকা এবং তার তিব্বতী অনুবাদ কারা করেছিলেন। চর্যাপদের তিব্বতী অনুবাদ, তার নাম হচ্ছে নির্মল গিরা, চর্যাপদের তিব্বতী অনুবাদও আমরা দেখতে পাই। এবার চর্যাপদের সংস্কৃত যে টিকা তার নাম হচ্ছে নির্মল গিরা। এই টিকাটির অনুবাদ করেছিলেন, মানে এই টিকাটি রচনা করেছিলেন মুনি দত্ত। চর্যাপদ মূলত ছিল বৌদ্ধ সহজিয়া সাধকদের একটি গান, এবং এই গানটি আসলে একটা বৌদ্ধ সহজিয়া সাধনার একটা গূঢ় সঙ্গীত। সেটি প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল, এবং এই প্রাকৃত ভাষায় লেখা চর্যাপদকে কিন্তু পরবর্তীকালে মুনি দত্ত তিনি সংস্কৃত ভাষায় তার টিকা রচনা করেছিলেন। তিব্বতী ভাষায় এই টিকা রচনা করেছিলেন মহারাজা কীর্তিচন্দ্র, এবং তিব্বতী ভাষায় চর্যাপদের অনুবাদ করেছিলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচি তিনি সম্পাদনা করেছিলেন, এটি হচ্ছে 1956 সালে। এই পুঁথিটির বিচার করতে গিয়ে বিভিন্ন জন এই পুঁথি বিভিন্ন নাম দিয়েছেন। এই নামগুলির মধ্যে বিধুশেখর শাস্ত্রী, তিনি সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, তিনি মনে করেছিলেন যে এই চর্যাপদের প্রকৃত নাম হচ্ছে আশ্চর্য চর্যাচয়। নির্মল গিরা, অর্থাৎ যেটি হচ্ছে মুনি দত্তের সংস্কৃত শ্লোক, সেই নির্মল গিরাতে এই শব্দটি তিনি পেয়েছিলেন।
প্রবোধচন্দ্র বাগচি তিনি কিন্তু এটির নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়। এবং নেপালের রাজদরবারের প্রাপ্ত পুঁথির মলাটে একটি সাধারণ নাম ছিল, সেই নামটি হচ্ছে চর্যাচর্য টিকা। খুব ভালো করে লক্ষ্য করবেন যে নামগুলোর মধ্য দিয়ে কিন্তু চর্যাচর্য বা আশ্চর্য মানে আশ্চর্য চর্যাচর্য শব্দটা সব জায়গায় কিন্তু মিল আছে। মুনিদত্ত বুধগণ 100 চর্যার মধ্যে 50টি পদের টিকা রচনা করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন চর্যাগীতি কোশবৃত্তি। তার নাম দিয়েছিলেন চর্যাগীতি কোশবৃত্তি। চর্যাপদের এই হলো চর্যাপদের নামকরণ এবং চর্যাপদ সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা। এরপরেই আমরা আসব চর্যাপদের যে পুঁথি তার পরিচয় কি। আমরা এই কথাগুলো কিন্তু পাই, এর পাশাপাশি পুঁথি পরিচয়টা আমাদের জেনে রাখা ভীষণভাবে প্রয়োজন, কারণ এই পরিচয়টা আমরা বিশেষভাবে অ্যাভয়েড করে যাই বা আমরা উপেক্ষা করে যাই। সে কারণে এই জায়গাটা কিন্তু খুব এক্সেপশনাল প্রশ্ন হয়। চর্যাপদের লিপি হচ্ছে প্রত্ন বাংলা অক্ষরে রচিত। চর্যাপদের লিপি হচ্ছে প্রত্ন বাংলা অক্ষরে রচিত এবং পুঁথির দীর্ঘতম পাতার আকার লম্বা হচ্ছে 12.5 এবং চওড়া এটি হচ্ছে 1.9 থেকে 1.10 ইঞ্চি। এই পুঁথিটি কিন্তু তাল পাতায় লিখিত। চর্যাপদের পুঁথিটি তাল পাতায় লিখিত। হরপ্রসাদ শাস্ত্রী তার নিজের ক্যাটালগে, অর্থাৎ তিনি যখন এটি তালিকা তৈরি করেছিলেন, তিনি বলেছিলেন লম্বা হচ্ছে 12.5 ইঞ্চি এবং চওড়া 2 ইঞ্চি। চর্যাপদের পুঁথির মোট পৃষ্ঠা সংখ্যা খুব ইম্পর্টেন্ট, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 69। এই জিনিসটা কিন্তু কেউ বিশেষভাবে বিভিন্ন যে আপনাদের বাজার চলতি বই আছে সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা নেই। চর্যাপদের পত্রগুলি, অর্থাৎ যে পত্রগুলি খণ্ডিত বলে আমরা পেয়ে থাকি বা ছেঁড়া, অর্থাৎ যে পত্রগুলি খণ্ডিত, সেই কোন পত্রগুলি না 35, 36, 37, 38 এবং 66 সংখ্যক পত্র। এই পত্রগুলি এগুলি হচ্ছে ছেঁড়া পত্র বলে আমরা লক্ষ্য করে থাকি এবং এই পত্রগুলিতে যে পদগুলি আছে সেগুলিও কিন্তু অসমাপ্ত। এরপরেই আমরা আসি যে 69 সংখ্যক পত্রের বিষয়টি কিন্তু অসম্পূর্ণ। তিব্বতী অনুবাদ সূত্র থেকে এটা আমরা অনুমান করতে পারি এবং পুঁথির প্রতিটি পত্রে 2টি পৃষ্ঠাতে লেখা, পশ্চাৎ পৃষ্ঠায় পত্র সংখ্যা উল্লেখিত আছে। অর্থাৎ আমাদের পুঁথির যে রেক্টো এবং ভাষ্য দুটো আছে, এই যে রেক্টোতে কিন্তু পত্র সংখ্যা উল্লেখ নেই, ভাষ্যতে পত্র সংখ্যা উল্লেখ আছে। পুঁথির প্রতিটি পৃষ্ঠায় 5টি করে পংক্তি আছে, কেবলমাত্র 65 নম্বর পৃষ্ঠায় কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে এবং প্রতি পত্রে প্রথম এবং পঞ্চম পংক্তিটি একটা টানা অক্ষরে লেখা আছে। এরপরে দেখুন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পংক্তির মাঝামাঝি শেষে একটা বর্গাকৃতি লেখা আছে এবং পুঁথির প্রথম পত্রের সামনের পৃষ্ঠার বাঁদিকের ঊর্ধ্ব প্রান্তে লাল কালিতে নাগরী হরফে লেখা আছে সংবাদ 741 ভাদ্র জমবাদ। এই কথাটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। হরপ্রসাদ শাস্ত্রী যে চর্যাপদ প্রকাশ করেছিলেন তার মধ্যে 46টি সম্পূর্ণ পদ এবং একটি অর্ধেক পদ তিনি প্রকাশ করেছিলেন। চর্যাপদ তিব্বতী অনুবাদ থেকে সংস্কৃত অনুবাদ করেছিলেন রাজেন্দ্রলাল মিত্র মহাশয়। চর্যাপদের পুঁথি শুরু হয়েছে কিভাবে? নম
শ্রী বজ্র যোগিষ্ঠ দিয়ে, এবং তারপরে রয়েছে যে শ্রী সদ্গুরু বজ্র পঙ্কজ নামক বন্দনা এবং বিষয়বস্তু নির্দেশক শ্লোক দিয়ে। চর্যা গানের পুঁথির সংখ্যা 50টি হলেও 23 সংখ্যক গানে 6টি চরণ এবং 24, 25 এবং 48 সংখ্যক গানগুলি পাওয়া যায় না। খুব ইম্পর্টেন্ট একটি বিষয় যে চর্যা গানের যে 50টি পুঁথি আছে, মানে 50টি পদ আছে, তার মধ্যে 23 সংখ্যক গানের 6টি চরণ পাওয়া গেছে, বাকি চরণগুলি পাওয়া যায়নি, এবং 24, 25, 48 সংখ্যক গানগুলি পাওয়া যায় না। এই চর্যাপদ প্রকাশ হয়েছে, চর্যাপদ নিয়ে আলোচনা হয়েছে, সেই নিয়ে আমি আপনাদের বললাম। কিন্তু চর্যাপদ আবিষ্কারের পরেও বাঙালি সাহিত্য ঐতিহাসিকদের মনে একটা সংশয় থেকে গেছে। সত্যি তাদের মনে হয়েছে, সত্যি কি এই চর্যাপদ একটা সম্পূর্ণ বাংলা সাহিত্যের একটি আদি নিদর্শন? সেই আগ্রহ বা জিজ্ঞাসা থেকে বহুবার বহু ব্যক্তি চর্যাপদের টানে নেপালের রাজদরবারে গেছেন এবং অভিলেখাগারে তারা চর্যাপদের পুঁথি দেখেছেন। এই চর্যাপদের পুঁথি দেখতে গিয়ে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত তিনিও নেপালে গেছেন। তিনি গিয়ে চর্যাপদের পাশাপাশি তিনি 50টি চর্যাপদের পাশাপাশি আরো বেশ কিছু মানে চর্যাপদের গান তিনি অনুলিপি করে নিয়ে এসেছিলেন, এবং সেগুলি পরবর্তীকালে তিনি 250টি পদ তিনি আবিষ্কার করেছিলেন, এবং সেগুলি মধ্যে 98টি পদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1759 সালে তিনি প্রকাশ করেন নবচর্যাপদ নামে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে, নবচর্যাপদ প্রকাশ করেছিলেন হচ্ছে শশীভূষণ দাশগুপ্ত, এবং এই নবচর্যাপদ সম্পাদনা করার সময় তার ভূমিকা লিখেছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এটা কোনোভাবে অ্যাভয়েড করে যাওয়া যাবে না বা এড়িয়ে যাওয়া যাবে না, এর ভূমিকা রচনা করেছিলেন কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। চর্যাপদ যখন আবিষ্কৃত হলো, তখন বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্য ঐতিহাসিকরা কিন্তু মানতে চাইলেন না যে এটি বাংলা ভাষায় রচিত কিনা। এমনকি বাংলার যারা উত্তরসূরি যারা ভাষা, যে সমস্ত ভাষা ছিল, যেমন মৈথিলি, তারপর ওড়িয়া, হিন্দি, অসমিয়া, তারা কিন্তু প্রত্যেকেই বলল যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এবং তারা প্রত্যেকেই দেখাতে চাইলো যে বাংলা ভাষায়, সরি আমার একটু ভুল হলো, মার্জনা করবেন, যে তারা প্রত্যেকে নিজেদের ভাষায়, তারা কেউ বলল হিন্দি ভাষায় রচিত, কেউ বললেন অসমিয়া ভাষায় রচিত, কেউ বললেন মৈথিলি ভাষায় রচিত, এবং তারা প্রত্যেকেই যুক্তি দেখালেন চর্যাপদের মধ্যে অবস্থিত এক একটি মৈথিলি, হিন্দি, ওড়িয়া, অসমিয়া ভাষা দিয়ে। কিন্তু চর্যাপদ যে সময় লেখা হচ্ছে অবিভক্ত বাংলাদেশ, সেখানে অসমিয়া, ওড়িয়া অর্থাৎ বৃহত্তর বাংলাদেশ, সেখানে বাংলা, বিহার, ওড়িশা সেখানে যুক্ত ছিল, এবং সে কারণে এই শব্দগুলো সেখানে যুক্ত হয়েছে। কিন্তু যদি আমরা দেখি যে চর্যাপদ কিন্তু প্রাকৃত ভাষায় রচিত, এবং সেই প্রাকৃত ভাষাটা হচ্ছে বাংলা ভাষা, এবং সে কারণে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাকে বাংলা ভাষায় রচিত বলে তিনি একেবারে স্থির করেছেন, এবং তিনি তার সেই বিখ্যাত গ্রন্থ অরিজিন ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেই গ্রন্থটি 1926 সালে, এটা তার গবেষণা গ্রন্থ, সেই গ্রন্থে তিনি চর্যাপদের ভাষাকে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে এটি হচ্ছে একমাত্র বাংলা ভাষায় রচিত, অন্যান্য ভাষার শব্দ থাকলেও এটি বাংলা ভাষায় রচিত। তবে চর্যাপদের ভাষা সম্পর্কে বিজয়চন্দ্র মজুমদার তিনি হিস্ট্রি অব দি হিন্দি ল্যাঙ্গুয়েজ 1920 সালে রচিত ভাষাতে তিনি বললেন যে এটি হিন্দি ভাষায় রচিত। আবার জয়কান্ত মিশ্র তিনি হিস্ট্রি অব দি মৈথিলি ল্যাঙ্গুয়েজ ভলিউম নম্বর 1, সেখানে তিনি মৈথিলি ভাষা বলে দাবি করেছিলেন।
যাই হোক, এর পরেও চর্যাপদের ভাষা সম্পর্কে যিনি আবিষ্কার করেছিলেন চর্যাপদের ভাষা, তিনি কিন্তু চর্যাপদের ভাষা সম্পর্কে একটি কথা বলেছিলেন যে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা। দন্তেশ্বর দন্তের নৈ ধয় জফলা আকার, সন্ধ্যা ভাষা। এই ভাষা হচ্ছে আলো আঁধারি, অর্থাৎ কিছুটা বোঝা যায় আর কিছুটা বোঝা যায় না। এই কথাটি তিনি চর্যাপদের যে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থের ভূমিকা অংশে তিনি এই কথাটি কিন্তু খুব স্পষ্ট করে উল্লেখ করেছেন। তাই তিনি বলছেন যে কতক আলো এবং কতক অন্ধকার, খানিক বোঝা যায় আর খানিক বোঝা যায় না। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় এই চর্যাপদের ভাষাকে বলেছেন সন্ধ্যা দেশের ভাষা বা সন্ধ্যা ভাষা। বিধুশেখর শাস্ত্রী সন্ধ্যা বানানটি লিপিকর প্রমাদ বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন সন্ধ্যা দন্তেশ্বর দন্তের নৈ ধয় আকার, অর্থাৎ সমযুক্ত ধাতু থেকে এই শব্দের ব্যুৎপত্তি বা অভিপ্রায়িক ভাষা বা সাংকেতিক ভাষা এসেছে। প্রবোধচন্দ্র বাগচি তিনি বিধুশেখর শাস্ত্রীর সঙ্গে এই একই সহমত পোষণ করেছেন। নির্মল দাস তিনি সন্ধ্যা যে ভাষার অভীষ্ট, অর্থাৎ সাম্যক ধ্যান যোগে বুঝতে হয়, এটা তিনি উল্লেখ করছেন। তবে প্রবোধচন্দ্র বাগচি এবং বিধুশেখর শাস্ত্রী তারা কিন্তু সন্ধ্যা ভাষাকেই তারা মেনে নিয়েছে। তবে বানানের ক্ষেত্রে, অর্থাৎ বানানের ক্ষেত্রে তাদের কিন্তু কোথাও একটুখানি ইয়ে ছিল, তাদের সন্দেহ ছিল, কিন্তু তারা এই বানানটিকে সন্ধ্যা ভাষা বলে তারা মেনে নিয়েছে। এবার আসি আমরা চর্যাপদের রচনাকাল সম্পর্কে। চর্যাপদের রচনাকাল কিন্তু দুই ভাবে নির্ণয় করা যায়। সাহিত্য ঐতিহাসিকরা কিংবা ভাষাতাত্ত্বিকরা লিপির ছাঁদ এবং ভাষার গঠন দেখে একরকম ভাবে তারা চর্যাপদের আবিষ্কার নির্ণয় করেছেন। আবার অলকা চট্টোপাধ্যায় কিংবা অন্যান্য বিদেশি ভাষাতাত্ত্বিকরা তারা কিন্তু যে চর্যাপদের যে পদকর্তা তাদের সময়কাল দিয়ে তারা কিন্তু চর্যাপদের ভাষাকে মানে চর্যাপদের রচনাকালকে নির্ণয় করার চেষ্টা করেছেন। রাহুল সংকীর্তায়নের মতে তিনি বলেছেন যে চর্যাপদ অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত এবং সরহপাদকে তিনি আদি সিদ্ধাচার্য বলেছেন। মোহাম্মদ শহীদুল্লাহ কুসুকু এবং কান্নপাদকে অষ্টম শতাব্দীর অন্তর্ভুক্ত করেছেন এবং রচনাকালকে তিনি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী বলেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদকে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বলে তিনি উল্লেখ করেছেন এবং তিনি লুইপাদকে আদি কবি বলে তিনি উল্লেখ করছেন। মুনিদত্তও কিন্তু লুইপাদকে আদি কবি বলে তিনি উল্লেখ করছেন। মুনিদত্ত যেহেতু সংস্কৃত ভাষায় চর্যাপদের 100টি চর্যাপদের টিকা রচনা করেছিলেন, সে কারণে তার যে মেঘলা টিকা থেকে আমরা জানতে পারি লুইপাদ কিন্তু আদি কবি। অতীশ দীপঙ্কর শ্রীগান তিনিও কিন্তু লুইপাদের সঙ্গে সম্মিলিতভাবে একটি গ্রন্থ রচনা করেছিলেন, সেটি হলো অভিসময় বিভঙ্গ নামে একটি তান্ত্রিক গ্রন্থ রচনা করেছিলেন। সেটি কিন্তু চর্যাপদের তিনিও কিন্তু লুইপাদকে আদি সিদ্ধাচার্য বলে মনে করছেন। অরিজিন ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদকে তিনি বলছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রচিত এবং লুইপাদ সর্বজ্যেষ্ঠ সিদ্ধাচার্য এবং তন্ত্রীপাদ হচ্ছে সর্বকনিষ্ঠ সিদ্ধাচার্য বলে উল্লেখ করেছেন। যাই হোক, এই রচনাকালগুলি থেকে আমরা মোটামুটি এটা অনুমান করতে পারি যে খ্রিস্টীয় অষ্টম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে কিন্তু চর্যাপদ রচিত হয়েছে। এবার চর্যাপদে যে রাগ রাগিনীর কথা উল্লেখ আছে সেই রাগ রাগিনীর কথা আমরা বলবো। এখানে দেখুন, রাগ রাগিনীর মধ্যে যে রাগগুলি বিশিষ্টভাবে এবং বারবার ব্যবহৃত হয়েছে 50টি পদের মধ্যে, তার মধ্যে আছে পটমঞ্জুরি রাগ, গুর্জরি রাগ, ভৈরবী রাগ,
দেবক্রী রাগ, বখাল রাগ, রামাক্রী রাগ, এইরকম ভাবে মোট 17টি রাগ প্রকাশিত হয়েছে। অর্থাৎ 17টি রাগের কথা আমরা জানতে পাচ্ছি। যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন বা সঙ্গীত সম্পর্কে যাদের সম্যক ধারণা আছে, তারা কিন্তু এই রাগগুলির কথা জানতে পারবেন। এই রাগগুলি কিন্তু সবগুলি যে শাস্ত্রীয় রাগ এমন নয়। এই রাগগুলির মধ্যে ভরতের নাট্যশাস্ত্রে কিন্তু পটমঞ্জরি, গুর্জরী, ভৈরবী এই রাগগুলির কথা আছে। রামক্রী, বখাল কিংবা দেবক্রী এই রাগগুলির কথা কিন্তু বিশেষভাবে উল্লেখ নেই। ভরতের নাট্যশাস্ত্রের 33তম অধ্যায় থেকে এই সঙ্গীতের রাগের কথা উল্লেখিত আছে। যাই হোক, আমাদের এখানে 17টি রাগের কথা বলা হয়েছে। মোট 50টি পদের মধ্যে কিন্তু 17টি রাগ আছে। এখন প্রশ্ন আসতে পারে যে 50টি চর্যাপদে কতগুলি রাগের কথা উল্লেখ করা হয়েছে? 15, 16, 17 এবং 18। উত্তর হবে কিন্তু 17টি রাগ। এছাড়া ছন্দের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে যেহেতু প্রাকৃত বাংলা ভাষায় রচিত চর্যাপদ, সেখানে তাই ছন্দের ক্ষেত্রে কিন্তু প্রাকৃত ছন্দের ব্যবহার, মানে প্রাকৃত এবং অপভ্রংশ যে ছন্দ প্রণালী সেটাই ব্যবহৃত হবে। সেখানে আমরা পাতপুলক ছন্দ এবং পদ্ধটিকা ছন্দ, পাতপুলক এবং পদ্ধটিকা ছন্দ, এই ছন্দগুলো ব্যবহৃত হয়েছে এবং এই ছন্দের মাত্রা সংখ্যা হবে 4, 4, 4 এবং 4, অর্থাৎ 4 যোগ 4 যোগ 4 যোগ 4, অর্থাৎ 16 মাত্রার চরণ এবং প্রাকৃত অপভ্রংশ থেকে আগত ছন্দ। চর্যাপদের মধ্যে যে অলংকার ব্যবহৃত হয়েছে, কি কি অলংকার আমরা পাচ্ছি? বিশেষভাবে উল্লেখযোগ্য অলংকারের মধ্যে আছে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, বিরোধাভাস, ব্যজস্তুতি, এই সমস্ত অলংকারগুলির কথা আমরা পাচ্ছি। এবার আমরা আসি প্রবাদ প্রবচন। চর্যাপদে যে প্রবাদ প্রবচনের কথা বলা হয়েছে, সেখানে দেখুন, আপনা মাংসে হরিণা বৈরী, এটি ভুসুকুপাদের বা ভুসুকুপার পদ। এই পদটি 6 নম্বর বা 6 সংখ্যক পদ। এটি একটি প্রবাদ, যেটা বলি যে হরিণ নিজের মাংসের জন্য নিজের শত্রু। বিশেষ করে এই শব্দটি কিন্তু মহিলাদের ক্ষেত্রে, মানে আধুনিক বর্তমান সমাজে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই শব্দটি বিশেষভাবে আমরা পেয়ে থাকি বা আমরা লক্ষ্য করে থাকি। এই বিষয়গুলো আমরা দেখব। এছাড়াও আমরা অন্যান্য যে পদগুলি আছে, যেমন আছে দুলি দুহি দু, মানে দুলি দুহিল দুহু কি বেন্টে সময়, অর্থাৎ দুধ দোয়ার পরে গাভীর যে স্তনে পুনরায় ফিরে যায় না। এটি হচ্ছে ঢেন্ডন পার পদ, 33 নম্বর পদ। এরপরে আছে সরহ ভবন্তী বর, শুনো মেহালি কি মো দুঠে বন্দেল। এটি একটি সরহপাদের পদ এবং এটি হচ্ছে 39 নম্বর পদ। এই পদগুলি মধ্য দিয়ে আমরা একটি বাঙালির যে চিরাচরিত যে প্রবাদ, সেই প্রবাদের কথা কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আমাদের এই রকম ভাবে ছানভিন করে, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ, যেটাকে বলা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের এগুলি পড়তে হবে। এরপরে দেখুন, পরে আছে ধাঁধা। ধাঁধা হচ্ছে বাঙালি জীবনের একটি বিশিষ্ট দিক, যেখানে মানুষের বুদ্ধিমত্তার যেমন পরিচয় পাওয়া যায়, এমনি তার সঙ্গে বিচক্ষণতা, তার সঙ্গে বাঙালির যে জ্ঞান, সেই জ্ঞানেরও কিন্তু প্রকাশ পায়। যেমন রুখের তেন্তুলি কুম্ভীরে খায়, এটি কুক্কুরিপাদের একটি পদ এবং এটি 2 সংখ্যক পদ। তারপরে দুলি দুহি পিঠা ধরানো না যায়, এটিও কিন্তু কুক্কুরিপাদের পদ। শ্বশুরা নিত গেল বহরি জাগয়ে, এটিও একটি কুক্কুরিপাদের পদ, 2 নম্বর পদ। বলদ বিয়ালো গাবিয়া বাজা, অর্থাৎ বলদ
সন্তান প্রসব করলো এবং গাধী মাজা বলে পরিণত হলো, অর্থাৎ সন্তান দিতে অক্ষম বলে পরিণত অর্থাৎ হলো, সেটাকে বলা হচ্ছে হেন্ডন পার একটি পদ, 33 সংখ্যক পদ। এছাড়া আছে হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী, এটি কিন্তু ঢেন্ডন পার একটি পদ। ঠিক আছে, তো এবার দেখুন, শুধুমাত্র যে পদকর্তা চর্যাপদের যে রচনাকাল, ভাষা, এগুলি নয়, তার পাশাপাশি আছে চর্যাপদকে কেন্দ্র করে যে সমস্ত বিদেশি গবেষকরা পারছি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডক্টর আর্নল্ড বেক এবং ডক্টর জি টুসি, এরা হচ্ছে চর্যাপদের বিদেশি গবেষক। এবং অবাঙালি গবেষকদের মধ্যে আছে রাহুল সংকীর্তন, রামকৃষ্ণ শুক্লা, বিশ্বনাথ প্রসাদ মিশ্র। চর্যাপদের যে সিদ্ধাচার্যদের ছবি যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন সুমঙ্গল রানা। এছাড়াও চর্যাপদ নিয়ে আরো অনেক প্রশ্ন হতে পারে, আরো অনেক আলোচনা হতে পারে। সেই আলোচনা, বিস্তৃত আলোচনা, এবং আমাদের প্রত্যেকটি ক্লাস কিন্তু এইরকম ভাবে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং স্লাইডের মধ্য দিয়ে দেখানো হয়, এবং তার পাশাপাশি দেখানো হয় ডাউট ক্লিয়ারিং, অর্থাৎ আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা এই ক্লাসের মধ্যে করতে পারেন, এখনই করতে পারেন। সেই প্রশ্নের পরে আমরা চলে যাব আমাদের অন্যান্য যে কথাগুলো বলার আছে সেই বলাগুলো। আপনাদের কারোর কোনো জিজ্ঞাসা বা কারোর কোনো প্রশ্ন আছে? যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্লাসে, তাদের কারোর কোনো জিজ্ঞাসা বা কারোর কোনো প্রশ্ন আছে? আশা করি আপনাদের কারোর কোনো প্রশ্ন বা কারোর কোনো জিজ্ঞাসা নেই। তো আমাদের শিক্ষা সংস্থান প্রথমেই বলেছি যে এটি একটি পরিবার। সেই পরিবার আমাদের ছাত্রছাত্রী এবং তাদের যে সাফল্য, সেই সাফল্য নিয়েই আমাদের আনন্দ, আমাদের কর্মপ্রণালী। যাই হোক, আমরা এই পরিবার থেকে আমরা এসএসসি পরীক্ষার বিগত যে এসএসসি পরীক্ষা হয়েছে সেখানে আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই ইন্টারভিউতে ডাক পেয়েছেন, অনেকে একাদশ দ্বাদশেও ডাক পেয়েছেন। তারা 60-এর মধ্যে 58-59 নম্বরও পেয়েছেন। তো যাই হোক, আমাদের ক্লাস, এসএলএসটি ক্লাস এখনো চলছে, এবং আবার 29 তারিখ থেকে আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে। সেই উদ্দেশ্যে আজকে এই ডেমো ক্লাস। আমাদের এই ক্লাসটি, মানে পরবর্তী যে ক্লাসটি 29 তারিখ থেকে শুরু হবে, এই ক্লাসের কোর্স ডিউরেশন হচ্ছে 8 মাসের, এবং এখানে ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস। হ্যাঁ বলুন, সব্যসাচী বাবু কিছু বলবেন? হ্যাঁ, আমি সুতপা মুখার্জি, আমি এই ফোন থেকে ক্লাসটা করছি। আমার একটা প্রশ্ন ছিল সিলেবাস সংক্রান্ত। হ্যাঁ, আপনারা একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না, একটা সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। বলছি আমার একটা প্রশ্ন ছিল সিলেবাস সংক্রান্ত। হ্যাঁ বলুন, সিলেবাস সংক্রান্ত। হ্যাঁ, বলছি 9-10 এর জন্য যদি আমি পরীক্ষা দেই, সেক্ষেত্রে সাহিত্যের ইতিহাসের যে পরিধিটা, হ্যাঁ, হ্যাঁ মানে আর হ্যাঁ, সেক্ষেত্রে মানে 11-12 এরও যা আছে সেটাই কি পড়তে হবে? না, 11-12 এর জন্য যে সিলেবাসটা আছে সেটা পড়তে হবে না। নবম শ্রেণী, দশম শ্রেণীর জন্য যেটা আছে
সেটাই পড়তে হবে। সাহিত্যের ইতিহাস 11-12 এবং 9-10 কিন্তু একই সাহিত্যের ইতিহাস আছে। হ্যাঁ, আমি ওইটাই একটু জানতে চাইছিলাম, মানে প্রায় একই সব আসবে, তাই তো? হ্যাঁ, একই সব আসবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। যাই হোক, আমাদের এখন যেটা বলার সেটা হলো যে সপ্তাহে 3 দিন আমাদের লাইভ ক্লাস, 2 ঘন্টা করে, সোম, বুধ এবং শুক্রবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস, এবং প্রতি শনিবারে আমাদের সাপ্তাহিক পরীক্ষা হবে রাত 8টা থেকে 9টা। এবং আমাদের সমস্ত ক্লাসের যে স্টাডি মেটেরিয়ালস বা ইবুক মেটেরিয়ালস এবং এমসিকিউ, সেগুলো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এবং আমাদের ক্লাসের প্রত্যেকটার ভিডিও রেকর্ড আছে। স্ট্র্যাটেজি এবং ওভারলুক ক্লাস গুলোকে আমরা পুনরায় কিন্তু আমরা আবার ব্যবস্থা করি, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমরা আমাদের ছাত্রছাত্রীদের প্রোভাইড করি, এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু আমাদের মাসে একটি করে থাকে, এবং সেখানে গ্রুপ ডিসকাশন থাকে। এবং সবশেষে যেটা বলার, যে আমাদের এই সমগ্র সিলেবাসের মধ্যে প্রায় 10,000 এমসিকিউ কোশ্চেন অ্যান্সার থাকবে, এবং 100টা লাইভ ক্লাস থাকবে, এবং রেগুলার মক টেস্ট থাকবে, অর্থাৎ উইকলি টেস্ট, এবং মান্থলি অর্থাৎ একটা সারপ্রাইজ টেস্ট থাকবে মান্থলি যে কোনো দিন। সেখানে আপনি সারা মাস ধরে যে ক্লাসগুলো করেছেন সেই ক্লাসগুলো থেকে আপনার একটা এভলিউশন করা হবে বা মূল্যায়ন করা হবে। এবং একটা মানে সবসময় 1 মাস পর পর আমাদের কিন্তু মোটিভেশন একটা ক্লাস থাকে। এবং এরপরে আমরা আমাদের যেটা বিষয়, আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে কোর্স স্ট্রাকচার অর্থাৎ ফি স্ট্রাকচারটা কি হতে পারে। ফি স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের টোটাল 8 মাসের ডিউরেশন কোর্সে আমাদের 6,000 টাকা দুটো ইনস্টলমেন্টে আপনারা দিতে পারবেন। অ্যাডমিশন নেওয়ার সময় সেখানে আপনারা 3,000 টাকা অ্যাডমিশন ফিজ হিসেবে দেবেন, এবং আগস্টের 10 তারিখের মধ্যে 3,000 টাকা দেবেন। ঠিক আছে, এই হচ্ছে 6,000 টাকা দিয়ে আপনাদের ক্লাস শুরু হচ্ছে। শিক্ষা সংস্থান শুধুমাত্র এসএলএসটি পড়ায় না, মানে এসএসসির জন্য পড়ায় এমন নয়। শিক্ষা সংস্থান কিন্তু নেট সেটের জন্য পড়ায়। আমাদের নেট সেটের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 2,130 যারা নেট সেট পাস করেছে। তার মধ্যে নেট জিআরএফ আছে 1,000 ছাত্রছাত্রী, এবং সেট পাস করেছে 560 মানে ছাত্রছাত্রী। এছাড়া আপার প্রাইমারি টেট পাস করেছে 400 ছাত্রছাত্রী, সিটেট 100, এবং এসএলএসটি 2025-এ আমাদের 130 জন ছাত্রছাত্রী কিন্তু পাস করেছে নবম এবং দশম শ্রেণীর। যাই হোক, আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত। যদি আপনাদের কারোর কোনো জিজ্ঞাসা বা কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন, নইলে এরপরে আমরা কিন্তু ক্লাসটা শেষ করব। হ্যালো আমি স্যার। দেখলাম হ্যাঁ, হ্যালো, বলুন। বলছি হ্যাঁ, বলুন। এসএসসি কিরম টাইমে অনলাইন ফর্ম ফিল আপ হতে পারে, একটু আইডিয়া কোনো কিছু বলতে পারবেন? এসএসসি ফর্ম ফিল আপ সদ্য বাজেট ঘোষণা হয়েছে, এবং বিভিন্ন জোনের চেয়ারম্যানদেরও এখন মানে চেঞ্জ হয়ে গেছে। সম্ভবত ধরে রাখুন অক্টোবর নাগাদ আপনাদের শুরু হবে। বা দুর্গাপুজোর পরেই একটা? না, দুর্গাপুজোর পরে হতে মানে সেপ্টেম্বরের শেষ, অক্টোবরের প্রথম বা অক্টোবর মাসেই আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, আচ্ছা। এবং এই সরকারের একটা চ্যালেঞ্জ হচ্ছে এসএসসিটাকে ঠিক মতো করে নেওয়া। ঠিক আছে, রেগুলার বছরে হওয়া, রেগুলার প্রসেসে হওয়া, যেটা বামফ্রন্ট সরকারের আমলে যেটা ইয়ারলি এসএসসি হতো, সেই এসএসসিটা কিন্তু এই সরকারের আমলে হওয়া এটা একটা চ্যালেঞ্জ। এবং যে কারণে আপনারা জানেন যে তাদের সরকারে আসার জন্য সব থেকে বেশি যারা সাহায্য করেছেন আমাদের মতো বা আপনাদের মতো যারা শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত বেকার, তারাই। তো সেই ক্ষেত্রে এই সরকার চায় যে সর্বাঙ্গীন উন্নতি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে পরীক্ষার বিজ্ঞাপন দিল তারপর আমরা অ্যাডমিশন নেব, এরকম নয়। আপনারা অ্যাডমিশন নিতে থাকুন, এবং আরো বলবো যে বাড়িতে আপনারা পড়াশোনা করতে থাকুন, একেবারে সময় নষ্ট করবেন না।
প্রত্যেককে আমি শেষ কথা এটাই বলবো যে আপনারা যদি যথাযথ পরিশ্রম করেন তাহলে 2027 সালে আপনারা ডিসেম্বরের মধ্যে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা হাতে পাবেন। এটা হচ্ছে এই সরকারের একটা অঙ্গীকার, এবং তার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে, এবং তৈরি করার জন্য আপনি যতটা তৈরি হবেন শিক্ষা সংস্থান আপনার সঙ্গে ততটাই আছে এবং আপনার সঙ্গে ততটাই থাকবে। স্যার আমার ধন্যবাদ আরেকটা সবাইকে। কিছু হ্যাঁ, জানার বলুন। ছিল। হ্যাঁ, হ্যাঁ। বলছি যে এই যে সিলেবাসে আমাদের যে 9-10 এর বইগুলো পড়তে হবে, পাঠ্য বই, সাহিত্য সঞ্চয়ন বা সাহিত্য সম্ভার, ওর মধ্যে যতগুলো প্রশ্ন মানে গল্প কবিতা আছে সবই কি পড়তে হবে? হ্যাঁ, মানে যতগুলো একেবারে বইয়ের আদ্য প্রান্ত, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ যতগুলো কবিতা আছে, যতগুলো গল্প আছে, যতগুলো নাটক আছে, এবং হ্যাঁ বইয়ের শেষে দেখবেন লেখকদের সম্পর্কে সংক্ষিপ্ত যে পরিচয় দেওয়া আছে হ্যাঁ সেগুলো পড়তে হবে আপনাদেরকে, এবং হ্যাঁ তার মানে সঙ্গে সঙ্গে এখন প্রফেসর শঙ্কু এবং হ্যাঁ হ্যাঁ কোনি, এই দুটো বই পড়তে হবে, কোনি এবং হ্যাঁ সাহিত্য সম্ভার যেটা দ্বিতীয় ভাষা সেখানেও কিন্তু হুম নবম দশম শ্রেণীর সমস্ত বইটাই পড়তে হবে। আচ্ছা আচ্ছা, মানে গল্প কবিতা আদ্যপ্রান্ত যা আছে সব, শুধু সিলেবাস অনুযায়ী যেটা আছে সেটুকুই নয়? না, সিলেবাসে যেটা আপনি নবম শ্রেণী দশম শ্রেণী স্কুলের সিলেবাস সেই অনুযায়ী নয়, আপনাকে পুরো আচ্ছা বইটাই পড়তে হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন সেই নিয়মটা হয়েছে, আগে কিন্তু শুধু সিলেবাসের গুলোই পড়তে হতো। না, কোনো কালেই এটা ছিল না। ব্রাহ্মণ আমল থেকে, মানে 98 থেকে যখন এসএসসি হচ্ছে হ্যাঁ তখন থেকে কিন্তু আগে ছিল পাঠ সংকলন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেই আমরা পাঠ অনেকদিন আগে সংকলনে কিন্তু, দিয়েছিলাম পরীক্ষা। হ্যাঁ, পাঠ সংকলনে কিন্তু সেখানেও কিন্তু সিলেবাস ধরেই পড়তে হতো, হ্যালো সিলেবাসটাই স্যার, পড়তে হতো। হ্যালো হ্যাঁ, হ্যালো, বলুন। বলছি হ্যাঁ, স্যার বলুন। সিলেবাস নতুন সরকার এসছে, সিলেবাসের চেঞ্জের কোনো ব্যাপার কি আছে? মানে সিলেবাস কোনো কোনোভাবে চেঞ্জ হবে পরিবর্তন না। হতে পারে? 9-10 এর কথা বলছি আমি, 9-10 সিলেবাস। 9-10-এ কোনো কোনো চেঞ্জ হবে না। বইয়ের কোনো চেঞ্জ হবে না। এখনো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ কোনো সিলেবাসের, মানে 9-10-এর বইয়ের কোনো পরিবর্তনের জন্য নোটিশ জারি করেনি। সুতরাং ওই বইটাই থাকবে আপনাদের পরীক্ষার জন্য, কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে। মানে আচ্ছা, আপনারা এখানে এতদিন পর্যন্ত যে প্রশ্নগুলোতে সোজা সোজা প্রশ্নে উত্তর দিয়ে এসেছেন সেই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, ঠিক আছে? মানে কি কিন্তু অবজেক্টিভ টাইপ থাকবে নাকি আর কোন রকম ভাবে ওই যে লিখিত অবজেক্টিভ একটা? অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে, কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু হ্যাঁ প্রশ্নগুলো আরেকটু কঠিন হবে। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? আপনাদের কারোর কোনো যদি ন্যূনতম জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দিচ্ছি এবং উত্তর দেব। যাই হোক, এবার বোধহয় আর কারোর আপনাদের কোনো প্রশ্ন নেই, সুতরাং এবার শেষ করার পালা। উম, সবাই ভালো থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন, এবং মনে রাখবেন যে 2027 সালে ডিসেম্বরের মধ্যে আপনারা যদি যথাযথভাবে এগিয়ে যেতে পারেন তাহলে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাদের হাতে থাকবে। আর যদি মনে করেন যে হ্যাঁ, পরীক্ষা আসছে, পরীক্ষার ফর্ম ফিল আপ করি তারপর পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু সেই দায়িত্ব আপনার নিজের, এবং তার জন্য আপনাকেই কিন্তু সারা জীবন পস্তাতে হবে। এই বলে শিক্ষা সংস্থান আপনার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে এবং আপনাদের সঙ্গে আছে। আপনাদের পথ চলা, আপনাদের সাফল্য, শিক্ষা সংস্থানের আনন্দ। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের এই ডেমো ক্লাসটি শেষ করছি। স্যার আর একটা সেলিমা খান কিছু বলবেন? হ্যাঁ, বলুন। বলছি স্যার, আমি তো লেট হয়ে গেছে জয়েন করতে অনেকটাই, তো আমি ওই হ্যাঁ ব্যাচ সম্বন্ধে তো কিছু শুনতে পাইনি, ওই জন্য হ্যাঁ, বলুন, আরেকবার বলুন কি সম্পর্কে। ব্যাচটা আপনাদের